দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন বাংলাদেশ লাইভের সাথে রয়েছে রাশেদ ইমাম। শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব টেকনাফে। টেকনাফে আজ শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ, তিনি এখন সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। শ্রাবণ, আত্মসমর্পণের প্রস্তুতি কতটা সম্পন্ন এবং শেষ মুহূর্তে কেমন দেখছেন ওই জায়গাটি জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মাদকের রাজধানী হিসেবে খ্যাত বা ইয়াবার রাজধানী হিসেবে খ্যাত টেকনাফের মানুষের জন্য আজকের দিনটি একটি অন্যরকম দিন, এবং ঠিক যে কারণেই এই পাইলট হাই স্কুল মাঠে প্রায় হাজার হাজার মানুষ এখানে যুক্ত হয়েছেন এই মাদকের বিরুদ্ধে। যে আজকে একটি বড় আয়োজন রয়েছে যেখানে 102 জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যারা এই টেকনাফ অঞ্চলেরই রয়েছেন প্রায় 66 জন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, এবং তারা এখানে আত্মসমর্পণ করবেন। আপনাকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে আত্মসমর্পণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যারা আত্মসমর্পণ করবেন তাদেরকে আসলে মঞ্চে ডাকা হয়নি বা মঞ্চের আশেপাশে ডাকা হয়নি। তাদেরকে মঞ্চের পাশে একটি স্কুল ঘরের মধ্যে রাখা হয়েছে পুলিশি হেফাজতের মধ্য দিয়ে। এবং 102 জন মাদক ব্যবসায়ী যারা আছেন, আপনাকে একটা তথ্য দিই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে প্রায় 1163 জনকে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করেছেন, এবং তার মধ্যে 73 জনের একটি হিটলিস্ট তৈরি করা হয়েছে, যারা আসলে মূলত এই মাদক ব্যবসাকে পুরো বাংলাদেশে নিয়ন্ত্রণ করে। এবং তার মধ্যে প্রায় 66 জন আছে এই টেকনাফ অঞ্চলের মানুষ, এবং এই 66 জনের মধ্যে প্রায় 30 জন যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকার, তাদেরকে আজকে আত্মসমর্পণ করানো হবে, এবং সব মিলিয়ে সেই সংখ্যাটি 102। এখানে যারা আত্মসমর্পণ করবেন আজকে, তারা মূলত মাদকের গডফাদার খ্যাত, তার পাশাপাশি তারা মাদক ব্যবসাকে নানাভাবে টিকিয়ে রেখেছেন, তাদের একটি বড় অংশ আছে। আমরা মূল আয়োজনের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি সহ এই অঞ্চলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা আছেন, এবং তারা যে ব্যাপারটি বলেছেন যে এই আত্মসমর্পণ কিন্তু নিঃশর্ত নয়, শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে। কারণ এর আগে আমরা যখন জলদস্যু আত্মসমর্পণের ঘটনার সঙ্গে মধ্যস্থতা করেছিলাম, তখনও দেখেছি যে আসলে এত বড় একটি ঘৃণ্য অপরাধের পরে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটি শেষ হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং আইনের আওতায় আনার পরে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা যেহেতু এখানে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছেন, সেই বাস্তবতায় তারা কিছুটা হলেও ছাড় পাবেন। এবং একটি এখানে ভিন্ন বিষয় আছে যে এখান থেকে যে তালিকাভুক্ত আসামি যারা রয়েছেন 1 থেকে 10 জন, তাদের মধ্যে কিন্তু আসলে খুব বেশি মাদক ব্যবসায়ী এখানে আজকে আত্মসমর্পণ করছেন না। তবে এই এলাকার সাংসদ, সাবেক সাংসদ বদি, যাকে আসলে নানা সময় এই আলোচনার মধ্যে তার নাম পাওয়া গিয়েছে প্রথম হিসেবে, তার ভাই সহ 10 জন চিহ্নিত মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করছে। যে আয়োজনটি করা হয়েছে, এই আয়োজনটি মূলত আসলে পুলিশ সমন্বয় করছে, পুলিশ সমন্বয় করার মধ্যে এখানকার স্থানীয় আমরা যখন বক্তব্য শুনছিলাম, সেই বক্তব্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই আত্মসমর্পণ কিন্তু একটি সুযোগ মাত্র, এবং এই সুযোগকে হয়তোবা কিছুদিনের জন্য অবাধিত রাখা হবে। যারা এখনো লুকিয়ে চুরিয়ে বিভিন্ন জায়গায় এই ইয়াবা কারবার পরিচালনা করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সুযোগ থাকবে কিছুদিন, এবং তারা যদি আত্মসমর্পণ শেষ পর্যন্ত না করেন, তাহলে তাদের বিরুদ্ধে ভয়াবহ পুলিশি অ্যাকশন নেওয়ার কথাও তারা কিন্তু বলেছেন। একটি বিষয় বলি, সেটি হচ্ছে যে এই এলাকায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। 3 লক্ষ মানুষের মধ্যে মাত্র 1100 জন চিহ্নিত মাদক ব্যবসায়ী আছে, এবং এই 3 লক্ষ মানুষের মধ্যে তারা কিন্তু সংখ্যায় খুব বেশি নয়। এবং এই আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যে যদি আসলে শুভ সূচনা তৈরি হয়, তাহলে এই অঞ্চলের মানুষ একটি সুদিনের সুবাতাস পাবে বলে সবাই প্রত্যাশা করছেন। ফিরছি রাশেদ আপনার কাছে টেকনাফ থেকে স্টুডিওতে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ টেকনাফ থেকে সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করার সবশেষ খবরাখবর। দর্শক, বায়োকেমিক্যাল বিদ্যুৎ চুল্লি তৈরি করে সাড়া ফেলেছে লালমনিরহাটের শফিকুল। তার বাড়ি আদিতমারি উপজেলার হাজীগঞ্জ গ্রামে। সহকর্মী রেজাউল করিম মানিক আছেন সেখানে, জানবো তার কাছ থেকে সবশেষ খবর। সংযুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মানিক, বিদ্যুৎ চুল্লিটি নিয়ে কতখানি আশাবাদী শফিকুল, জানাবেন। টেলিভিশন আসনের বাসায়
দর্শক, আমরা সহকর্মী রেজাউল করিম মানিকের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি। তিনি রয়েছেন লালমনিরহাটে, সেখানকার খবর জানাতে। মানিক, শফিকুল তার এই চুল্লিটি নিয়ে, শফিকুল একটি নতুন চুল্লি তৈরি করেছে এবং রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। বিশেষ করে বায়োকেমিক বিদ্যুৎ চুল্লি তৈরির ব্যাপারটি একেবারেই এই অঞ্চলটিতে নতুন। তো এটি নিয়ে আসলে সে কতখানি আশাবাদী জানাবেন? রাশেদ, আসলে একটি বিষয় জানানোর জন্য আপনার মাধ্যমে সারা দেশবাসীকে যে বিষয়টা আজকে জানাতে চাই সেটি হচ্ছে যে আমি আজকে একটি প্রত্যন্ত গ্রাম, প্রতিভাবান অনেক যুবক রয়েছে এবং স্টুডেন্ট রয়েছে, তাদের প্রতিভার মানে সম্প্রসার তেমনভাবে করা হয়নি। কিন্তু আজকে যে এলাকায় রয়েছে আমি, লালমনিরহাট আদিতমরি উপজেলা হাজীগঞ্জ গ্রামে, এখানে এক প্রতিভাবান যুবক রয়েছে যিনি পরিবেশ রক্ষাকারী বৈদ্যুতিক একজন চুল্লি উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলিয়েছেন। আসলে এই প্রতিভাবান এই যুবক শফিকুলের বিষয়টি জানার জন্য আসলে আমি কথা বলতে চাই তার এলাকার একজনের সাথে। আসলে এই শফিকুল সম্পর্কে কি জানেন আপনি? শফিকুল একজন প্রতিভাবান ব্যক্তি এবং তাকে এলাকার ক্ষুদে বিজ্ঞানী হিসেবে সবাই পরিচিত। পরিবেশের যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে সে একটি চুল্লি আবিষ্কার করছে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং জ্বালানি উৎপন্ন হবে। শফিকুল সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন কিনা? জি, উনি একজন মেধাবী। আমি এই পল্লী বিদ্যুতের সাথে জড়িত আছি। তো যতটুকু জানছি আমি এইটার বিষয়ে জানতে পারছি যে ভালো, এটা গবেষণার জন্য আরো ওনাকে সময় দিতে। আপনাকে আসলে আমরা কথা বলবো আসলে এই প্রতিভাবান যুবক যিনি পরিবেশ রক্ষাকারী বৈদ্যুতিক চুল্লি উদ্ভাবন করেছেন। আসলে কিভাবে তিনি এই বৈদ্যুতিক চুল্লি উদ্ভাবন করলেন আসলে তার কাছে এসে জানতে চাই। আসলে শফিকুল, আপনাকে নিউজ 24 স্বাগত। আসলে আপনি কিভাবে এই পরিবেশ রক্ষাকারী বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেছেন এবং সরকারের কাছে আপনার কোনো দাবি রয়েছে কিনা? জি, আসলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের অধিকের কারণে জলবায়ু পরিবর্তন সহ নিত্য নতুন রোগ ব্যাধির আবির্ভাব ঘটতেছে। তেমত অবস্থায় আল্লাহ রহমতে আমি এমন একটি পরিবেশ রক্ষাকারী বিদ্যুৎ চুল্লি তৈরির ফর্মুলা উদ্ভাবন করেছি, যেটা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে বিদ্যুৎ তৈরি করবে এবং বাহ্য হিসাবে পানি এবং অক্সিজেন বের হবে। ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে পৃথিবী রক্ষা পাবে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আমি আমার এই উদ্ভাবনটি বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরকারের কাছে এ বিষয়ে আপনার কোনো সহযোগিতার কোনো কামনা করছে? জি, আমার এটা যে কাঁচামালগুলো, এগুলো আমি সরকারি পারমিশন ছাড়া আমি ক্রয় করতে পারতেছি না এবং এই ক্রয়ের জন্য পারমিশন, তারপরে সরকারি সার্বিক সহযোগিতা আমার দরকার। রাশেদ, আপনি শুনছিলেন প্রতিভাবান এই যুবক শফিকুল ইসলামের কথা। এই শফিকুল ইসলাম সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই ভারী কিছু যন্ত্রপাতি তৈরি করে এবং পরিবেশ রক্ষাকারী বিদ্যুৎ চুল্লি আবিষ্কার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি তিনি আবিষ্কার করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এলাকাবাসীও তার মেধা নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে এই প্রতিভাবান যুবকের কাছে যদি বিত্তবান এবং সরকারের পক্ষ থেকে করা হয় তাহলে তিনি অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে যেতে পারবেন সমাজে। এই ছিল রাশেদ, লালমনিরহাটের হাজীগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রেজাউল করিম মানিক লালমনিরহাট থেকে সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে এক তরুণের উদ্ভাবিত বায়োকেমিক বিদ্যুৎ চুল্লি সম্পর্কে। বাংলাদেশ লাইভের আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, তবে তার আগে একটি বিরতি রয়েছে এখন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24-এর প্রতিদিনের আয়োজন বাংলাদেশ লাইভ। দর্শক, শরীয়তপুরের ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এবং সেই সাথে বর্তমান শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এবং বিশেষ অতিথি হিসেবে আছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সহকর্মী রতন মাহমুদ আছেন সেখানে, আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি, জানাবো আপনাদেরকে সেখানকার সবশেষ আয়োজন সম্পর্কে। রতন, অনুষ্ঠানের সবশেষ খবরাখবর জানতে চাইছি আপনার কাছে।
আমার আগে রাখেন, আমাকে রাখেন আগে। ইব্রাহিম ভাই, রতন, অনুষ্ঠানের সবশেষ খবর জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের নড়িয়ায় একটি স্কুল এবং কলেজ, ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখানে আমাদের সামনে আমাদের এই স্কুলে উপস্থিত হয়েছেন রজত জয়ন্তী উপলক্ষে। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব কে এনামুল হক শামীম উপস্থিত হয়েছেন এবং র্যাবের মহাপরিচালক জনাব বেনজির আহমেদ স্যার, তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এদিকে হাজার হাজার স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রয়েছেন। আমি বেনজির আহমেদ স্যারকে একটু কানেক্টেড করতে চাচ্ছি। জনাব বেনজির আহমেদ স্যার, আপনার অনুভূতিটা এই আজকের এই যে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের অনুভূতিটা যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আমাদের এই শরীয়তপুরের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের একটি স্কুল দেখে আমি অত্যন্ত অভিভূত। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, যিনি তার সফর সঙ্গী হিসাবে আমাকে এখানে নিয়ে এসে এই দুর্লভ দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে এইভাবে যদি শিক্ষা আমাদের দেশে অগ্রসর হতে পারে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের উন্নত ধনী দেশ হিসেবে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, সেগুলো বাস্তবায়নে এই আজকের যারা শিশু কিশোর, এই শিক্ষিত এডুকেটেড শিশু কিশোর, এরা অবশ্যই সেটি বাস্তবায়নে সক্ষম হবে এবং ধনী এবং উন্নত বাংলাদেশের কাণ্ডারি হিসাবে এরা আবির্ভূত হবে। আসিফ, আপনি শুনতে পাচ্ছিলেন জনাব বেনজির আহমেদের বক্তব্য। আমাদের এখানে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী এখানে এসেছে এবং এখানে কিন্তু আপনার অনেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এই ছিল সর্বশেষ ডগরি ইসমাইল হোসেন কলেজ এবং স্কুলের খবরাখবর। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী রতন মাহমুদ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। বরগুনার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙছে বিষখালী নদীর পাড়। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ডালভাঙা এলাকার বাসিন্দারা। সেখান থেকে বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, ভাঙনের অবস্থা কেমন দেখছেন, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, জানাবেন। আমি এখন আছি বরগুনা সদর উপজেলার 7 নং ধুলো ইউনিয়নের ডালভাঙা গ্রামে এবং আমার পিছনেই রয়েছে প্রমত্তা বিষখালী নদী এবং এই বিষখালী নদীর ভাঙনের কারণে এই এলাকার এই 7 নং ধুলো ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 10,000 বিষখালী নদীর ভাঙনে প্রায় বিলীন হওয়ার পথে বিভিন্ন স্থাপনা। তো আমরা আছি এখন একটি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় এই মাঠে এবং আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, কারণ তারা বিভিন্ন সময় এই বিদ্যালয়গুলোতে বিভিন্ন ঝুঁকির মুখে পড়েন। আসলে কি ধরনের ঝুঁকি আপনাদেরকে পড়তে হয়? আমাদের স্কুলের অধিকাংশ সময় পানিতে প্লাবিত হয়ে থাকে। আমরা স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারি না। আমাদের স্কুলের বই খাতা যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই অধিকাংশ রোদের জন্য অনুরোধ জানাচ্ছি। আর রাশেদ, শুনছিলেন আপনি যেমনটা শুনছিলেন যে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন ঝুঁকির মুখে পড়ে এবং এখানে আমাদের একজন শিক্ষক আছেন যিনি এই বিদ্যালয়ের শিক্ষক এবং তিনি আমাদেরকে জানাবেন আসলে ভাঙন রোধে আসলে তারা কি করেছেন যাবৎ পর্যন্ত। ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক। আমি এখানে যোগদান করার সময় এই প্রতিষ্ঠানটি বিষখালী নদীর অবস্থানটি ছিল 2 কিলোমিটার দূরত্বে। ক্রমাগত নদীর ভাঙনে একবারে প্রতিষ্ঠানের কাছাকাছি চলে এসেছে। তারপর যে মূলত আমাদের যে সমস্যাটা হয়, শুনছিলেন আপনি যেমনটা উনি বলছে যে এই বছর যে মৌসুম হচ্ছে আমাদের এখানে একজন স্থানীয় এলাকাবাসী। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী সুমন শিকদার সংযুক্ত হয়েছিলেন বরগুনা থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিষখালী নদীর ভাঙনের সবশেষ খবরাখবর। নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন বাংলাদেশ লাইভে আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।